এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, শর্ত সাপেক্ষে একমত বিএনপি। প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর, সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। নির্বাচনের অনিয়মের মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে ফোন ট্র্যাক করে গ্রেপ্তার, জানালো টিভি। কাল তোলা হতে পারে আদালতে। বিডিআর হত্যায় তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। শেখ হাসিনার মামলার নিয়োগের একদিন পরই কৌশলী বদল। জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার। পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা উদ্বোধন। এবং ইরানের হামলায় আক্রান্ত 39,000 ইসরায়েলের ক্ষতিপূরণ আবেদন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা স্থগিত বিল অনুমোদন করল তেহরান। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাইম আবির। 32 দলকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আজকের সভায় কোনো সিদ্ধান্ত না আসলেও অগ্রগতি হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এক ব্যক্তির সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর প্রস্তাবে একমত। তবে সাংবিধানিক পদে নিয়োগ কমিটি জাতীয় কিছু সংবিধানে আনার সিদ্ধান্ত হলে সেটি প্রস্তাব দিলে সেটি সম্ভব নয়। এদিকে বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়ে ডান ও বামপন্থী দলগুলোর মধ্যে মতবিরোধ হয়। আজহার লিমন জানাবেন বিস্তারিত। একদিকে বলতে গেলে আরেকটি সিদ্ধান্তহীন দিন কাটল 32টি দলকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার এই সভার। নির্বাচন কমিশন সহ কর্ম কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দল নিরপেক্ষ করতে আলাদা একটি প্রতিষ্ঠান গঠনের যে ধারণা উপস্থাপন করেছে ঐকমত্য কমিশন, তাতে অধিকাংশ একমত হলেও পৌঁছানো যায়নি ঐকমত্যে। যদিও ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে এর কাঠামোতে পরিবর্তন এনে নতুনভাবে নতুন নাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি হিসাবে প্রস্তাব করে ঐকমত্য কমিশন। নতুন প্রস্তাবে বলা হয়, সরকারি দল থেকে প্রধানমন্ত্রী, স্পিকার এবং রাষ্ট্রপতির প্রতিনিধি, বিরোধী দল থেকে থাকবে বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার, বিরোধী দল বাদে সংসদের অন্যান্য দল থেকে থাকবে একজন এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে থাকবে আপিল বিভাগ থেকে একজন বিচারপতি। মোট 7 জনের এই নিয়োগ কমিটিকে স্বাগত জানায় বেশিরভাগ দল, যেখানে আগে বিরোধিতা করা সিপিবি বা বাসদ আছে। এখন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এবং এটা আপনারা জানেন যে এই কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ নিয়োগের আশায় সব মত পক্ষের লোকদের নিয়ে প্রস্তাবিত এমন কোনো কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে বিএনপি। তারা বিদ্যমান আইন পরিবর্তন এবং নতুন আইন করারই পক্ষে এবং তাদের আরেকটি যুক্তি, এতে নির্বাহী ক্ষমতা সংকুচিত করা হয়। দিনভর আলোচনা শেষে এ নিয়ে যখন আপত্তি জানাচ্ছিল বিএনপি, তখন এর পক্ষে যুক্তি কি এ নিয়ে এক ধরনের বিতর্ক হয় ডক্টর আলী রিয়াজ এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মধ্যে। এটি শেষ করে ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছেন যে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হতে পারবেন। এটাতে একমত হবেন যদি না এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান সংবিধানে অন্তর্ভুক্তের সিদ্ধান্ত হয়। বিএনপির সুরে তাল মেলাতে দেখা যায় এনপিপি, এলডিপি, লেবার পার্টি নামের 3টি দলকে। যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক, যেখানে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে। এবং সেখানে আমাদের এডিশনাল বক্তব্য হলো, সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে।
অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, এ বিষয়ে অধিকাংশ একমত এবং বিরোধিতা করা দলগুলো সিদ্ধান্ত পরিবর্তন করবে। এই জায়গাতেই আশাবাদী থাকতে চান তারা। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি পুনর্বার উঠে এসেছে। তার কারণ হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে, কিন্তু আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। এর আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠক শুরু হয় সংবিধানের মূলনীতি পরিবর্তন হবে কিনা, কি যুক্ত হতে পারে সেসব প্রস্তাব নিয়ে। এখানে ব্যাপক মতপার্থক্য দেখা যায় ডান ও বামপন্থী দলগুলোর মধ্যে। মূলত আগের 4টি মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতির প্রস্তাব উত্থাপন করা হয় সভায়। কিন্তু একমত না হয় অবশেষে এই বিষয়টি মুলতবি রেখেই সভা আগায় দ্বিতীয় এজেন্ডার দিকে। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে এখন টিভিকে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত বিএনপি। তবে এই সময়কালে কতবার প্রধানমন্ত্রী থাকা যাবে সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। সারা জীবনে 10 বছর, একজন তার লাইফ টাইমে 10 বছর হবে। 10 বছর ঠিকই আছে, 2 টার্মে 10 বছর। এক টার্ম যে 5 বছর চলবে, অনেক জায়গায় পার্লামেন্ট, আমাদের দেশেও পূর্ণ পার্লামেন্ট কিন্তু পূর্ণ 5 বছর জন্য থাকে না। জি স্যার, জি স্যার। এরশাদের সময় হয়েছে, আমাদের সময় হয়েছে 96-তে, আমরা কয়েক মাস পরই পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার নির্বাচন করছি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে জামায়াত ইসলামী। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে একথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এছাড়া জাতীয় নির্বাচনের আগে নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন দিতে পুনরায় দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। এক যুগ পর গত 1 জুন আপিল বিভাগ আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় কোর্ট দিয়েছিল তা বাতিল করে দেয়। রায়ের প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার বিষয়ে কুরবানির ঈদের আগে 4 জুন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। অবশেষে গত মঙ্গলবার গেজেট প্রকাশ করে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক হিসেবে দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের আমন্ত্রণে জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল সকাল 11টায় আসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতে। 1 ঘন্টার বেশি সময়ের এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা ইলেকশন কমিশন, সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, আমরা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। যদি ব্যর্থই ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পরিবেশ যদি ইনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। বিগত সময়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে চরম অন্যায় করা হয়েছিল উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে নিবন্ধন ও প্রতীক জামায়াতকে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 2024 সালের ডামি নির্বাচনের জন্য অন্যতম অভিযুক্ত সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে টিভি। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গোয়েন্দা শাখা। গ্রেপ্তার পরবর্তী প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে তোলা হবে আদালতে।
তানজিম শাফিন জানাবেন বিস্তারিত। কয়েকটি ব্যর্থ অভিযানের পর অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে আটক হলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি, যা ডামি নির্বাচন নামেও পরিচিত। বুধবার দুপুরে আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। গত ২২ জুন সবশেষ ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার বাদী হন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান। সিইসি থাকাকালীন ভোটে ব্যাপক অনিয়ম, আওয়ামী লীগ ও তাদের ডামি স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একপাক্ষিক নির্বাচন, ভোট গ্রহণ ও ফলাফলে কারচুপি সহ নানা অভিযোগ আনা হয় কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে। একই মামলায় বাকি আসামিদেরও আইনের আওতায় আনতে অভিযান চলবে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার। মামলায় এখানে অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। গ্রেপ্তার পরবর্তী প্রক্রিয়া অনুসরণ শেষে তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হতে পারে বলে জানান ডিবির এই কর্মকর্তা। কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। এর আগে সাবেক আরেক সিইসি KM নুরুল হুদাকে গত রোববার পুলিশে ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে ২০১৪ সালে বিতর্কিত জাতীয় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, যে নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তানজিম শাফিন, এখন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল, নিষ্ক্রিয়তা ছিল তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর। দুপুরের সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলম ও ফজলুর রহমান। জানান, কমিশন শেখ হাসিনা, সাবেক কয়েকজন এমপি মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৪ জনকে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানালেও শুধু মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইমেইলে লিখিত জবানবন্দি পাঠিয়েছেন। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল। কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে। এ ঘটনার ১৬ বছর পর সুষ্ঠু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বিভিন্ন পর্যবেক্ষণ। কমিশন প্রধান জানান, তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। এতে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল। এমন বাস্তবতায় এরই মধ্যে শেখ হাসিনা সহ তার উপদেষ্টা, আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৪ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ২ জন পালিয়ে থাকা রাজনীতিবিদ, তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি, তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নিতে চালডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা সামনে আনা হয় বলেও জানায় কমিশন। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে, ১। ২ নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে ৩৫%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চালডালের বিষয়, যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। এদিকে এখনও ৫০ জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করেছে কমিশন। এদিকে আজও সাবেক সরকারের আমলে চাকরি হারানো বাংলাদেশ রাইফেলসের সাবেক সদস্যরা ঢাকার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।
প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্তে আসে। ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন। আরও জানাবেন মাঝহার ইমন। জুলাই আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্র থেকে তৃণমূল বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে কথোপকথন ভাইরাল হয়েছে বহুবার। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে এমনই একটি কথোপকথনে তিনি বলেন 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন তিনি, যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গত 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয় একটি পোস্ট দেন, যেখানে তিনি বলেন আমিনুল গনি টিটুর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ সরকার পতনের দিন তার ফেসবুক পোস্ট তাই বলে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় শুনানি করতে আসেন আইনজীবী আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনালে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতির। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান, তবে ট্রাইব্যুনাল আবেদন নামঞ্জুর করে তাকে সরিয়ে দেন। আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও মামলার প্রস্তুতির কথা বলে সময় নেন। 2 সপ্তাহের সময় চাইলেও আদালত তাকে মত দিতে দিন নির্ধারণ করেন 2 জুলাই। মাঝহার ইমন, এখন, ঢাকা। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। অনুষ্ঠানে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অসামান্য অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সাদাত অভ্র। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধে নির্দেশ দেন তিনি। বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মতো পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরম নেই, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখন হয়নি। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জিরো কার্বন নিঃসরণ নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে, প্লাস্টিক দরকার হঠাৎ এসে সে বিশ্বজয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে, চোখ খুলে কিছু তাকাতে পারছি না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার
বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছে। প্রধান উপদেষ্টা বলেন, নানা সংকটে বিপর্যস্ত এই পৃথিবী, বিশেষ করে প্রযুক্তির অপব্যবহার ও যুদ্ধ বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। পৃথিবীকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর প্রধান উপদেষ্টা গাছ লাগিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অবদান রাখার জন্য ৩১টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। শাহাদ তফর, এখন, ঢাকা। জামাত ইসলামী ক্ষমতায় আসলে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শাসক না হয়ে জামাতের প্রতিনিধিরা সেবক হবেন বলেও আশ্বস্ত করেন তিনি। বিকেলে রাজধানীর দক্ষিণ কাফরুলে এক পথসভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বিগত আমলে গুম, খুন এমনকি নিষিদ্ধ হবার পরও জামাতে ইসলাম সাধারণ মানুষের পাশে ছিলেন। একই সাথে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসবার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাতের বিভিন্ন সমাজসেবামূলক কাজ তুলে ধরে জামাতের আমির বলেন, আগামীতে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। এসবও বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামাতের আমির। পথসভায় সকলকে আগামী নির্বাচনে আমিরে জামাতের পক্ষে ভোট দেবার আহ্বান জানান অন্যান্য বক্তারা। আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন, এই 5 তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? বিএনপির শীর্ষ নেতার পরামর্শে নগর ভবনে আন্দোলন চালানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতীকী আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা প্রতীকী কর্মসূচি পালন করে যাবে। আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয়, আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। জীবন বাঁচাতে জমা করা সুপেয় পানি ডেঙ্গুতে মৃত্যু আক্রান্তের কারণ হয়েছে বরগুনায়। জেলায় আইইডিসিআর এর সার্ভেতে উঠে এসেছে এই চিত্র এবং একই সাথে সেখানে জানানো হয়েছে যে বিপুল সংখ্যক আক্রান্তের চিকিৎসায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে মাত্র 8 জন চিকিৎসক এবং 2 জন কনসালটেন্ট। তবে ঝুঁকিপূর্ণ উৎস নির্ধারণ না করে এডিস নিধনে মনোযোগী না হলে পর্যাপ্ত চিকিৎসক পাঠিয়েও কোনো সুফল মিলবে না। মুজাহিদ শুভ জানাবেন বিস্তারিত। দেশে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 8,500-এর প্রায় 4,000-ই বরিশাল বিভাগের এবং এই বিভাগের বরগুনা জেলায় আক্রান্ত সর্বোচ্চ। সরেজমিনে ঘুরে এসে আইইডিসিআর এর সার্ভে বলছে সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনার সদর উপজেলা। 56% আক্রান্ত হয়েছে একক বাসাবাড়ি থেকে। ইন্ডিপেন্ডেন্ট হাউসের মধ্যে অনেক বেশি পাওয়া যাচ্ছে। সেমি পাকা এগুলো কিন্তু সর্ট অফ ইন্ডিপেন্ডেন্ট হাউস, তাই না? এগুলাতে আন্ডার কনস্ট্রাকশনে বরং বলবো কম। মাল্টি স্টোরি, যেহেতু ঢাকার বাইরে মাল্টি স্টোরির সংখ্যাও কম, সেই হিসাবে কম থাকারই কথা। তো এগুলো কিন্তু সব বাসার মধ্যেই কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। সুপেয় পানির সংকট মেটাতে ধরে রাখা বৃষ্টির পানি থেকেই বরগুনায় এডিসের বিস্তার হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার রত্না দাস জানিয়েছেন, ডেঙ্গুর লার্ভার সর্বোচ্চ তথা 38% উৎস প্লাস্টিকের ড্রামে জমানো পানি। আমরা বাড়ি বাড়ি গিয়েছি, বিভিন্ন হোটেলে গিয়েছি, সেখানে সবাই পানিটা ঢাকনা দিয়ে রাখেন না এবং পাতলা একটা কাপড় দিয়ে রাখেন। ওনারা ভাবেন যে পাতলা কাপড় দিয়ে বৃষ্টির পানিটা বোধহয় ছেঁকে পরিষ্কার পানিটা নিচে জমা হচ্ছে, এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে রাখার পরে অব্যবহৃত পানিটা সেটা না ফেলে দিয়ে পুনরায় আবার পানি জমা করছে। সীমিত সংখ্যক তথা মাত্র 43টি নমুনা পর্যবেক্ষণ করে জানা যায় সেরোটাইপ ডেন 3 দিয়ে 46.5%, ডেন 2 দিয়ে 39.5 এবং ডেন 2 ও 3 দিয়ে
14% আক্রান্ত হয়েছে। একসঙ্গে দুটি ধরনের আক্রান্তরা অধিক ঝুঁকিতে বলে ধারণা করছে আইইডিসিআর। শুধুমাত্র বরগুনার আউটব্রেক থেকে আমরা যেই স্যাম্পলগুলো নিয়েছি 43 স্যাম্পলস, যেটার মধ্যে আমরা সেরোটাইপ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ডেন 3। হ্যাঁ, ডেন 3 হচ্ছে 46.5%, আর তারপরে ডেন 2 39.5%, আর কিছু ছিল খুবই অল্প সংখ্যক ডেন 2 এবং ডেন 3 কো-ইনফেকশন। তো কিন্তু এটা আমাদের কিন্তু একটা মানে বেসলাইন কোনো কিছু না, এই একটা স্ন্যাপশট এই বছরের। হ্যাঁ, এটাতে আমাদের কোনো কিছু বলতে পারবো না, কিন্তু এই পেশেন্টগুলোর মধ্যে আমরা ডেঙ্গির সেরোটাইপে এটাই হচ্ছে ট্রেন। 250 শয্যা বরগুনা সদর হাসপাতালে অতিরিক্ত 8 জন চিকিৎসক ও 2 জন কনসালটেন্ট পাঠানো হয়েছে। তবে উৎস নির্ধারণ না করে এডিস নিধন করতে না পারলে শুধু ডাক্তার বাড়িয়ে সংকট সমাধান হবে না বলে জানিয়েছে আইইডিসিআর। আমাদেরকে সোর্স রিডাকশন ইজ আওয়ার অনলি ওয়ে টু প্রিভেন্ট। মুজাহিদ শুভ, এখন ঢাকা। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, একমাত্রিক রাষ্ট্রের পুনর্প্রবর্তন যেন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তোলার তাগিদ দেন তিনি। এজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ও ঐক্য বজায় রাখা জরুরি বলে মনে করেন তিনি। খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেবার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রূপসা থেকে শহরে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে খান জাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে উপপরিদর্শক সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। মূলত আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় আসেন তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানায় কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 12 ডিসেম্বর মামলা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন রয়েছে। এছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ 2টি মামলার আসামি তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত রয়েছেন। এবার দেশের বাইরের প্রসঙ্গ। এবার নেতানিয়াহু প্রশাসনের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন ইরানের হামলায় ভুক্তভোগী 39,000 ইসরায়েলি নাগরিক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলি কর কর্তৃপক্ষের কাছে জমা পড়া এসব আবেদনের বেশিরভাগই তেল আবিবের বাসিন্দারা। এদিকে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্সের ফাঁস হওয়া তথ্য উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন ও ক্ষয়ক্ষতির আলামত উপস্থাপন করা থেকে আন্তর্জাতিক গণমাধ্যমকে বিরত রাখতে সক্ষম হলেও ধীরে ধীরে বিশ্ববাসীর সামনে আসছে ইরানি হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র, যার এক ঝলক দেখা গেল তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর একটি প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে 13 জুন সংঘাত শুরুর পর দেশটির কর বিভাগে ইরানি হামলায় আক্রান্ত 38,700 ইসরায়েলি নাগরিক ক্ষতিপূরণের আবেদন করেছেন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কারের আবেদন জমা পড়েছে 30,800টি এবং যানবাহনের জন্য 3,713টি। এছাড়াও অন্যান্য জিনিসপত্রের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন আরও প্রায় 4,000 ইসরায়েলি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম বলছে, ক্ষতিপূরণ চেয়েছেন এমন আবেদনকারীদের প্রায় 25,000ই রাজধানী তেল আবিবের বাসিন্দা। দ্বিতীয় সর্বোচ্চ 10,000 আবেদন এসেছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন থেকে। যদিও প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পেন্টাগনের গোয়েন্দা সংস্থার ফাঁসকৃত তথ্য উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। এছাড়া ইরান ভবিষ্যতে পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে কাজ শুরুর আগে দ্বিতীয়বার চিন্তা করবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। And you know, when you look at a site like that, very, very hard to build. Very, very hard, very expensive. They spent
trillions of dollars trying to do this thing, and they didn't come up with it. এর আগে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদনে জানা যায় যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়নি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা, তবে কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক মাস। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস এর বিভিন্ন সংবাদ মাধ্যমে পেন্টাগনের ফাঁস হওয়া নথি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়, যদিও হোয়াইট হাউসের দাবি ভুল তথ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। বুধবার বিলটি অনুমোদনের পর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানায়, বিলটিকে আইনে পরিণত করতে হলে এখন ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন নিতে হবে। এই বিলে বলা হচ্ছে, ভবিষ্যতে IAEA যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে চায়, সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের চাপের পর ন্যাটোর প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির 5% উন্নীত করবার প্রস্তাব একমত হয়েছে সদস্য দেশগুলো। এর আগে বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগে উপস্থিত হন বিশ্ব নেতারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও আলোচনায় প্রাধান্য পায় প্রতিরক্ষা বাজেট বাড়ানো প্রসঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। বুধবার নেদারল্যান্ডসের হেগে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো নিয়ে সব অনিশ্চয়তা দূর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2035 সালের মধ্যে জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির 5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে তা এখন কেটে গেছে। এ বিষয়ে প্রথমে স্পেনের সম্মতি না থাকলেও ট্রাম্পের চাপে ব্যয় বাড়ানোর বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছায় সব সদস্য রাষ্ট্র। এর আগে সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগে উপস্থিত হন বিশ্ব নেতারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও আলোচনার প্রাধান্য পায় প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রসঙ্গ। ন্যাটোর ধারা অনুযায়ী জোটভুক্ত কোনো দেশের উপর আক্রমণ জোটের উপরই আক্রমণ হিসেবে বিবেচিত হওয়ার কথা, যা মেনে নিয়ে 2001 সালে যুক্তরাষ্ট্রে হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে ন্যাটো। তবে এই যৌথ প্রতিরক্ষা নিশ্চয়তা যুক্তরাষ্ট্র মেনে চলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভূ রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, শর্ত সাপেক্ষে একমত বিএনপি। প্রধানমন্ত্রীর মেয়াদ সহ কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয়, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর, সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। নির্বাচনের অনিয়মের মামলায় সাবেক সিএসি হাবিবুল আউয়ালকে ফোন ট্র্যাক করে গ্রেপ্তার, জানালো ডিবি। কাল তোলা হতে পারে আদালতে। বিডিআর হত্যায় তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। শেখ হাসিনার মামলায় নিয়োগের একদিন পরই কৌশলী বদল। জীববৈচিত্র্য রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টা। পরিবেশ দিবস ও বৃক্ষ মেলা উদ্বোধন। এবং ইরানের হামলায় আক্রান্ত 39,000 ইসরায়েলির ক্ষতিপূরণ আবেদন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতা স্থগিত বিল অনুমোদন করল তেহরান। এই ছিল এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।